নমস্কার, বলাকা অডিও স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত। বলাকা অডিও স্টোরির আজকের নিবেদন লিভ উইথ ফ্রিডম, লেখক সায় বর্মন। চলুন শুনে নিই আজকের গল্প লিভ উইথ ফ্রিডম। সোহিনী আর আয়ুষ এর প্রথম দেখা একটি বাস স্ট্যান্ডে। সোহিনী দাঁড়িয়েছিল আর আয়ুষ তার বুলেটটা নিয়ে আসছিল। বর্ষাকাল, রাস্তায় জল কাদা। আয়ুষ বুলেটটা নিয়ে এমনভাবে সোহিনীর সামনে দিয়ে গেল, পুরো রাস্তার কাদা জলটাই সোহিনীর সাদা চুড়িদারে ছিটকে চলে এলো। আর তখনই রেগে গর্জে ওঠে সোহিনী। মুখ দিয়ে দুটো তিতো কথাও বেরিয়ে যায় সোহিনীর। আরে কি অসভ্য মাইরি, ইডিয়েট ফুল! রাস্তাটা যেন ও দিল পুরো ড্রেসটা খারাপ করে। তোর ভালো লাগে না বাবা? বাইকে বসা ছেলেটি একবার তাকিয়েছে সোহিনীর দিকে, কিন্তু তাড়া থাকায় সে বেরিয়ে যায়। বেচারি সোহিনী আর কি করবে? এতটা রাগ সোহিনীর হতো না, হয়েছিল কারণ ও যাচ্ছিল একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে। যাই হোক, তো যথারীতি ইন্টারভিউতে ড্রেস দেখে তো ইন্টারভিউয়ের রিয়াকশানটা সোহিনী বুঝতেই পেরেছিল। পরে অবশ্য ফর্মালিটিসের জন্য তার সিভি চেক করলেও তাকে একটা অন্য কারণ দেখিয়ে রিজেক্ট করে দেয়। বেচারি সোহিনী মনের দুঃখে সেখান থেকে বেরিয়ে যায়। চোখ দিয়ে জলও বেরোতে থাকে ও দুফোঁটা। মাথা নিচু করে হাঁটতে থাকে রুম থেকে বেরিয়ে। হঠাৎ কোম্পানির একজন ওয়ার্কারের সাথে ধাক্কা লাগে তার। দাঁড়ান দাঁড়ান, কি ভাবছেন? একজন হ্যান্ডসাম ছেলে, তার সাথে ধাক্কা লাগলো। তারপর সোহিনী পড়ে যেতে যেতে ওকে ধরলো ছেলেটা। দুজনের লুক এক্সচেঞ্জ হলো, একটা রোম্যান্টিক সিন ক্রিয়েট হলো। আরে দাদা, রিয়ালিটিতে আসুন, ওরম কিছুই হয়নি। সোহিনী ছিটকে মাটিতে পড়ে যায়, আর ছেলেটাও। সরি ম্যাডাম। ইটস ওকে। ছেলেটা ওকে ওর হাত থেকে পড়ে যাওয়া ফাইলটা তুলে দিতে সাহায্য করে। তখনই ওর চোখ যায় ওর সিভিটার দিকে। ছেলেটা দেখে ওর ডিগ্রি, গ্রেড, পার্সেন্টেজ সব ভালোই আছে, কিন্তু তাও সিলেকশন হয়নি, শুধুমাত্র ড্রেসের জন্য। ও সব কিছু সোহিনীর হাতে তুলে দেওয়ার পর, একটু আসবেন আমার সাথে? কোথায়? আসুন না। বলেই হাত ধরে সৈনিকে ওর বসের রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে ছেলেটি তার বসকে এমনভাবে কনভিন্স করলো ওকে সিলেক্ট করার জন্য যে শেষে বসকে ওকে ওদের কোম্পানিতে জয়েন করাতেই হলো। এক নিঃশ্বাসে ছেলেটি তার বসের সামনে বলতে লাগলো, স্যার, এনার যথেষ্ট ডিগ্রি আর মার্কস থাকা সত্ত্বেও কেন এনাকে জয়েন করানো হলো না? এত বছর ধরে খেটে খেটে ডিগ্রি বাড়ানোর থেকে আজ একটা ড্রেসের গুরুত্ব বেশি লাগছে। কোম্পানিতে কিন্তু এমন লবিবাজি চললে আমি রিজাইন দিয়ে দেবো। আপনাকে কিন্তু ওনাকে সিলেক্ট করতেই হবে। আওয়ার কোম্পানি নিডস দিস টাইপ অফ ইন্টেলিজেন্ট ওয়ার্কার। বসের চোখ ছেলেটির মুখের দিকে অদ্ভুতভাবে দৃঢ় হয়ে দৃষ্টি ফেলে রেখেছিল, আর তার পাশে দাঁড়ানো সোহিনীও ছেলেটির মুখের দিকে অবাকভাবে তাকিয়েছিল। ছেলেটি তাদের রিয়াকশন বুঝতে পেরে গলা খাঁকড়িয়ে বলল, কি স্যার, কি ঠিক করলেন? সিলেক্টেড তো? এটা শুনে বস শুধু মুখ দিয়ে দুটো কথাই আওড়ালেন, হ্যাঁ, সিলেক্টেড। বসের মুখটার থেকেও মেয়েটার মুখটা বেশি দৃষ্টি আকর্ষণ করে ছেলেটার। কোম্পানি থেকে বেরোনোর সময় মেয়েটা দেখে ওই ছেলেটাই বাইকে উঠছে। তৎক্ষণাৎ ওনার কাছে গিয়ে থ্যাঙ্কস বলতে যাবে, অমনি ছেলেটা বলল, থ্যাঙ্কস বলবেন না। আচ্ছা, অদ্ভুত তো আপনি। আমি থ্যাঙ্কস বলতে আপনাকে আসিনি, আর বলতে যাবই বা কেন? ও সেটাও ঠিক, কিন্তু আমি তো কিছুই করিনি আপনার সিলেকশনের জন্য, তাহলে থ্যাঙ্কস বলবেন কেন? দেখুন মিস্টার, আপনি নিজে ভুল করে নিজে শুধরেছেন, এতে আবার থ্যাঙ্কস কি? তার মানে আপনি? হ্যাঁ, আমি আপনার বুলেট দেখে আর ড্রেসটা দেখে বুঝেছি, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুই জানলি কি করে আমার সিলেকশন হয়নি? ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকে। কি রে বল। আপনি থেকে একদম তুইয়ে। যাই হোক, তুইতে যখন চলে এসেছি তখন তুই তো কারি করা যেতেই পারে, কি তাই তো? হ্যাঁ, জাস্ট বন্ধুত্ব, কিন্তু এর বেশি হবে না কিন্তু বলে রাখছি। এই দেখ, আর বেশি কিছু আমি করতেও চাই না। আমার সব প্রেম টেম পোষায় না।
যত সব ফর্ম্যালিটিস। আরে ওসব প্রেম টেম আমাদের মধ্যে না দেখিয়ে যদি গরিব দুঃখী আর অসহায় বাচ্চাদের মধ্যে দেখাতাম না, তাহলে আমাদের দেশে দরিদ্রের সংখ্যাটা অনেকটাই কম হতো। বিয়েতে যা খরচা হয় তাতে কত গরিব দুঃখীদের অভাব মেটানো যায় বলতো। ওই সোনা বাবু, ফোন করো বারবার, তারপরে খোঁজ নাও, ওই সব আমার দ্বারা হয় না। দেখ, খারাপ লাগলে আমার কিছু করার নেই, আমার মনে যেটা থাকে আমি সেটাই বলি। বাই দ্য ওয়ে, আমি সোহিনী। দুজনের মানসিকতা যখন এক, তখন বন্ধুত্ব হতে কোনো অসুবিধা নেই। মানে তোরও কি? হ্যাঁ রে ভাই, আমারও এসবে ইন্টারেস্ট নেই। আবার এটা ভাবিস না ছ্যাঁকা টাকা খেয়েছি তাই এরকম বলছি। আমারও বরাবরই ভালো লাগে না। তাহলে চ না একটা কাজ করি। কি? তাহলে আয়, বাইকে ওঠ, একটু কফি খেতে যেতে বলবো, চল। হ্যাঁ যাব, কিন্তু তার আগে আমার ওই প্রশ্নটার উত্তর কিন্তু পেলাম না। কোনটার? তুই কি করে বুঝলি যে আমার সিলেকশন হয়নি? তোর মুখ দেখেই বোঝা গেছিল, ফ্যাকাশে হয়ে গেছিল পুরো। ওই চুপ কর আর চল, কোথায় কফি শপ আছে। হ্যাঁ চল, কিন্তু বিলটা তুই দিবি সিলেকশন হওয়ার আনন্দে। বলেই আয়ুষ একটি কফি শপে নিয়ে যায় সৈনিকে। গল্পতে কিন্তু রোমান্টিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট হলেও ওদের দুজনের মানসিকতা কিন্তু পুরো রোমান্টিক ভাবনাটাকে কেটে একটি খুব ভালো বন্ধুত্বের আলোড়ন সৃষ্টি করছে, যেটা আমার তো খুবই ভালো লাগছে। হ্যাঁ ভাই বল, এবার কি বলবি? বলছিলাম যে বিয়ে করার ইচ্ছা আছে। এই আবার কেমন প্রশ্ন? বন্ধুত্বের মধ্যে এরম কথা হয় নাকি? কোন দিকে যাচ্ছে গল্পটা? নাকি আমাদের হিরো আয়ুষ আবার সৈনির প্রেমে পড়লো? মানে কি বলতে চাইছিস? দেখ, মানে আমার অন্যরকম ফিউচার প্ল্যান করার ইচ্ছে আছে, তুই কি সাথ দিবি আমার? আগে প্ল্যানটা তো শুনি। বলেই শপের গেটের দিকে নজর আটকে যায় সৈনির। কি রে, ওদিকে কি দেখছিস? না, শপের বাইরে চেনা কেউ গেল মনে হলো। ছাড় না, আগে শোন আমার কথাটা। আমি চাইছিলাম যে ফিউচারে আমি একটা এনজিও খুলবো, তা একটা ফান্ডও আমি এত বছর ধরে জমিয়েছি, এবার সবাইকে এক্সিকিউট করব। তোর হেল্প লাগবে। হ্যাঁ, কিন্তু আমাকেই কেন? ওই যে তুই বললি আমার মতো মানসিকতা, তো অন্যরা তো নিজেদের জানুবাবু নিয়ে ব্যস্ত থাকে। গুড প্ল্যান ব্রো, আই এম অলওয়েজ রেডি ফর ইট। হ্যাঁ চল তাহলে, আজকে থেকে ওই কথাই রইল, ভবিষ্যতে আমরা যতটা পারি আমাদের এনজিওটার মাধ্যমে লোকের সেবা করব। এই প্রস্তাবটি সৈনিরও খুব ভালো লাগে, তাই ও খুব খুশি মনেই রাজি হয়ে যায়। তারপরে দুজনের বন্ধুত্বটা বাড়তে থাকে। কিন্তু না না, বন্ধুত্ব থেকে যে প্রেম ভালোবাসা হবে সব সময় এমন তো নয়। কিন্তু প্রতিদিন যে আয়ুষকে বাড়িতে ছেড়ে যায় সেটা ওর মা কয়েকবার লক্ষ্য করেছে ফ্ল্যাটের ওপর থেকে। রাতে ডিনার টেবিলে সৈনির ডিনার সেরে নিজের রুমে চলে যাওয়ার পর সৈনির মা ওর বাবাকে এই খবরটা জানায়। হ্যাঁ গো, একটা জরুরি কথা আছে, একটু শোনো না। হ্যাঁ বলো। বলছি, সোহিনীর জানো তো বয়ফ্রেন্ড হয়েছে। ছেলেটা খুব ভালো, পোশাক আশাকেও আর আচার ব্যবহারে। আমায় সোহিনী বন্ধু বললেও আমি কিন্তু বিশ্বাস করিনি। জানি, ফর্সা এবং ওর কোম্পানিরই ওয়ার্কার একজন। তুমি জানলে কি করে? একদিন কফি শপে দেখেছিলাম। বাবা, এত দূরে গিয়ে গেছে? তাহলে এবার ওদের বিয়েটা নিয়ে ভাবলে কেমন হয়? দেখো, সোহিনী তো একজন স্টেবল ওম্যান, যে নিজের দায়িত্ব নিজেই নিতে পারে। আর ছেলেটাও তো বেশ ভালো, আশা করছি ওর পরিবারও ভালো হবে। একবার খোঁজ খবর নিয়ে দেখোই না। এই তাহলে শোনো না, তুমি ওর ফোন থেকে ওই ছেলেটার ফোন নাম্বারটা নেবে, ওদের একটা সারপ্রাইজ দেব। ওদের জানাবে না আমরা ওর বিয়ের ব্যবস্থা করছি, 2 সপ্তাহ আগে জানাবো। আর এটা ওনার পরিবারকেও জানিয়ে দেব। হ্যাঁ,
কালকে যখন ও স্নানে যাবে আমি তখনই ওর ফোন থেকে নাম্বারটা নিয়ে রাখবো। সোহিনী ওর মায়ের সাথে খুবই ফ্র্যাঙ্ক, তাই ওর মাকে আয়ুষের কথা বলেছিল, কিন্তু তাদের ফিউচার প্ল্যানের ব্যাপারে একটা কথাও বলেনি। সোহিনীর মা ওর ফোন থেকে চুপি চুপি আয়ুষের নাম্বারটা নেয় এবং ওকে কল করে আর সোহিনীর বাবাকে দেয়। হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি কি মিস্টার আয়ুষ বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে? বলছি আপনার বাবাকে একটু ফোনটা দেবেন। কেন বলুন তো? আসলে ওনার সাথে একটু দরকার ছিল। আরে আমার সাথে দরকারটা কি? আর আপনি আমার নাম্বারটা পেলেন কোথা থেকে বলুন তো? কে রে আয়ুষ? জানি না, একজন লোক তোমায় খুঁজছে। আমায়? আচ্ছা দে আমায়, তুই যা কাজ কর। আর তুমি এনাও দেখো তো। সোহিনীর বাবা মায়ের কাজটা অনেকটা সোজা হয়ে যায়। আয়ুষের বাবাকে পুরো কারণটা বলে ফোন করার। বাবা, সে তো বেশ ভালো খবর। আপনি এক কাজ করুন, ওই 12টা, হ্যাঁ 12টার দিকে আসুন। আয়ুষও বেরিয়ে যাবে, তখন না সামনাসামনি কথা বলা যাবে। হ্যাঁ নিন নিন, অ্যাড্রেসটা নিন। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটা। আয়ুষের বাবা অ্যাড্রেসটা বলা সবে শেষ করেছে, হঠাৎ কাকে অ্যাড্রেস বলছিলে? না না, তেমন কাউকে না। ওই ব্যাপারটায় আয়ুষও আর বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু ওদের মধ্যে কেউই বুঝতে পারেনি যে ওদের পরিবার ওদের 4 হাত এক করার পরিকল্পনা করছিল। একদিন সোহিনী ঘরে ঢুকে দেখে ঘরে কাজ চলছে। মা, ও মা, কি হচ্ছে ঘরে? কাজ হচ্ছে কেন? কোনো অনুষ্ঠান হবে নাকি? তোমার বিয়ে হবে সোনা। বিয়ে? মানে তোমরা কি পাগল হয়ে গেছো? এই নিয়ে মা মেয়ের মধ্যে একটু তর্কাতর্কি চলতে থাকে। তারপর মা বলে, হ্যাঁ রে, আমাকে তো খুব বলিস বন্ধু বন্ধু, আমার কাছে কেন লুকোচ্ছিলি? কোন জিনিসটা তোর পছন্দ মতো হয় না বল? বিয়েটা যে তোর অমতে দেব, এটা তুই ভাবলি কি করে? আচ্ছা বেশ, যা এখন ঘরে যা। সোহিনী ওর মায়ের মুখের হাসি দেখে আর কিছু মাকে বোঝাবার চেষ্টা করে না। ও আর আয়ুষ যে পুরো অন্য রকমের সম্পর্কে আবদ্ধ, সেটা ওর মাকে বললে মায়ের মনটা তখনই ভেঙে যাবে। এটা ভেবে চুপ রইল সোহিনী, কিন্তু তার মনটা খুব বিষণ্ণ ছিল। সে শুধু ভাবছিল এই বিয়েটা কি করে আটকানো যায়, নইলে ওদের ফিউচারের প্ল্যানটা কিছুতেই সফল হবে না। এইরকম জটিলতায় পড়ে আসল লোক অর্থাৎ আয়ুষকেই ফোন করে বসে সোহিনী এবং ওকে সব কিছু বলে। আমারও একই কথা, আমারও বিয়ের প্রস্তুতি করছে। এখন একটাই রাস্তা, পালানো। হ্যাঁ, কি বলছিস রে ভাই? কোথায়? আমাকে কোম্পানি থেকে একটা বাড়ি দিয়েছিল, তাই ওই বাড়িতেই থাকবো। চল। কিন্তু কোনো কিন্তু না, আজকেই পালাবো। শোন, আমি বাইক নিয়ে ঠিক 12টার সময় তোর বাড়ির গেটে ওয়েট করব, চলে আসিস। আর হ্যাঁ, পোশাক আশাক সব প্যাক করে নিস কিন্তু। তো সেই রাতেই দুজনে পালায় বাড়ি ছেড়ে। পরের দিন দুজনের পরিবার রাত পর্যন্ত ওয়েট করলো, ফোন করলো, রিংও হলো, কিন্তু কেউ ওঠায়নি। সবশেষে থানায় গেল দুজনের গার্জেন, অর্থাৎ সোহিনীর বাবা মা আর আয়ুষের শুধুমাত্র বাবা, কারণ 2 বছর আগে ওর মা পরকাল গমন করেন। থানায় বড়বাবুকে পুরো ঘটনা বলে শোনানোর পর বড়বাবু বললেন, স্ট্রেঞ্জ, এরকম কেস তো আগে দেখিনি। প্রেমিক প্রেমিকাকে তাদের পরিবার তাদের দুজনের বিয়ে দিতে চাইলো, কিন্তু তার আগেই দুজনে পলায়ন। আচ্ছা, দুজনের নিখোঁজ হওয়ার পর কোনো থ্রেট কল এসছে কি? না, ওরম কিছু তো আসেনি। আমরা তো ভালো করতে চেয়েছিলাম, ওদের 4 হাত এক করতে চেয়েছিলাম, কিন্তু ওরা কেন এরকম করলো বলুন তো? আরে তুমি চুপ করো। কি কুক্ষণে যে আমরা ওদের বিয়ে দেওয়ার প্ল্যানটা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা আসুন, আমি দেখছি। এর মধ্যেই সোহিনীর মায়ের চোখ যায় বড়বাবুর টেবিলের ওপর রাখা একটি বাচ্চা মেয়ের ফটোর দিকে। ওই দেখো, দেখেছো আমাদের সোহিনীর মতো লাগছে না ফটোর মেয়েটাকে? আরে না, ওটা বাচ্চা মেয়ে একটা। ও বাচ্চা
আচ্ছা মেয়ে না, সরি। চলুন যাই, আসলাম বড়বাবু, কোনো খোঁজ পেলে জানাবেন। বড়বাবু যেন কি একটা ভাবনায় মগ্ন হয়ে গেলেন। হঠাৎ করে তার চোখ থেকে দুফোঁটা জলও বেরোতে শুরু করলো। মোটামুটি এইটুকু বোঝা যাচ্ছে যে উনি অতি কষ্টের কিছু ভাবছেন। স্যার, আমরা তাহলে আসি। একটু হতচকিত হয়ে বড়বাবু বলে ওঠেন, হ্যাঁ আসুন। এ কি, আপনি কাঁদছেন কেন? না না, কোথায়, আপনারা আসতে পারেন, কোনো খোঁজ পেলে আপনাদের অবশ্যই জানাবো। দুদিন পরই থানা থেকে খোঁজ এলো যে সৈনী আর আয়ুষ কোথায় আছে জানা গেছে। বড়বাবু ওদের বাড়ির লোককে নিয়ে সেই জায়গাতেই যায়। দেখে যে আয়ুষের ফোনটা লাস্ট সেখানেই ট্র্যাক হয়েছে। ওখানে একটা বাড়ি আর পিছে একটি অফিসের মতো ঘর, তার পাশে একটি দরজা। আয়ুষের বাবা বলে, এটা তো সেই বাড়িটা যেটা আয়ুষকে ওর কোম্পানি থেকে দিয়েছিল। আচ্ছা বুঝলাম, দাঁড়ান দরজায় টোকা দিই। দরজায় টোকা মারতেই দরজা খুলে গেল। ভিতরে ঢুকে বড়বাবু আর তেনারা দেখলেন খুব একটা বড় ঘর না, সব কিছুই আছে একটা করে, শুধু খাট দুটো, আর একটা খাটে চাদর মুড়ি দিয়ে কে ঘুমাচ্ছে। বড়বাবু আস্তে আস্তে ওই খাটের দিকে এগোলেন এবং চাদরটা ওই শুয়ে থাকা মানুষটির ওপর থেকে সরালেন। সরাতেই তিনি যা দেখলেন তার যেন মনে সবচেয়ে বড় খুশি আজকে তার সামনে শুয়ে আছে তার হারিয়ে যাওয়া 7 বছরের মেয়ে। একটি অত্যাধিক সন্তুষ্টি যেন বড়বাবুর পুরো শরীরে প্রকাশ পাচ্ছে। তার ইচ্ছা করছে মেয়েটিকে জড়িয়ে ধরতে। চোখ দিয়ে আনন্দের অশ্রু বেরোতে শুরু করেছে তার। বাচ্চাটা কে? এবারে বুঝলাম কেন উনি ওনার মেয়ের কথা তুলতে ওরকম হয়ে গিয়েছিলেন। আসলে ওনার মেয়ে তো 2 মাস আগে হারিয়ে গিয়েছিল। আমরা তো কয়েকদিন নিজেদের সন্তান না পেয়ে এত কষ্ট পেয়েছিলাম, আর ওনারা 2 মাস। তখন হঠাৎ বাচ্চা মেয়েটা চোখ খোলে। তরিমা, ও তরিমা, আমায় চিনতে পারছিস? কোথায় ছিলিস এতদিন? তোকে কোথায় খুঁজিনি বলতো? এই 2 মাস আমি আর তোর মা কেমন ভাবে কাটিয়েছি জানিস তোকে ছাড়া? বাবা বলেই মেয়ে বাবাকে জড়িয়ে ধরে। নিজেদের সন্তানদের এখনো ফিরে না পাওয়া ওই 3 জনও ওদের এই আনন্দ দেখে মন থেকে খুশি হয়। হঠাৎ পিছন থেকে ডাক আসে, মা, বাবা, তোমরা? বাবা তুমি? এসো এসো, ভেতরে এসো সবাই। ওই তো দাদা দিদি চলে এসেছে। বাবা জানো, আমাকে এই দাদা দিদি খাওয়ার খাইয়ে দিয়েছে, জামা প্যান্ট কিনে দিয়েছে। আরও এনেছি তোমার জন্য, পড়বে? হ্যাঁ পরবো। ও আমাদের এনজিওর প্রথম অতিথি। সেদিন দেখি রাস্তায় ঘুরছে আর এখানে সেখানে গিয়ে খাবার চাইছে। শেষে আমাদের নিজের অফিসে এসে সোহিনীর কাছে খাবার চায়। সোহিনী তো ওকে খাবার দেয়ই, আর আমাদের সাথেও রেখে দেয়। বড়বাবু আয়ুষের হাত ধরে বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। মানে আপনারা বুঝতে পারছেন না আপনারা আমার কত বড় উপকার করেছেন। আমাদের না, আমাদের মা বাবাকে বলুন, যাদের জন্য আমরা পালাতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আমরা তো তোদের খুশির জন্যই বিয়ে দিতে চেয়েছিলাম। বিয়ে? কাকিমা, আপনারা দুটো বন্ধুর পবিত্র সম্পর্কটাকেই চিনতে পারলেন না? আচ্ছা, আমাদের কি দেখে এমন আপনার মনে হলো বলুন তো যে আমরা প্রেমিক প্রেমিকা? অফিসে গেছি কিন্তু জরুরি কথা বলতে। রাতে ওকে বাড়ি ছেড়ে দিই বন্ধু বলে। কোনোদিন বাইকে ওকে আমায় ধরে থাকতে দেখেছেন? কোনোদিন ওকে গুড নাইট বলার সময় জানু, সুইট হার্ট ওসব বলতে শুনেছেন? তাহলে আপনারা কি করে ভেবে নিলেন যে আমরা লাভার? আর তুমি বাবা, আমি তো আগে থেকেই বলে আসছি যে আমার ওসব বিয়ে ভালোবাসায় বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। তাও তোমরা। প্রেম ভালোবাসা সবার মধ্যেই থাকে, কিন্তু আমার মধ্যে সেটা শুধুমাত্র আমার গুরুজন, বন্ধু আর দরিদ্র গরিব লোকেদের প্রতিই আছে। মা, বিশ্বাস করো, আমি জানি তোমাদের এই 2 দিন আমার ছেড়ে থাকতে খুব কষ্ট হয়েছে,
কিন্তু আমাদের কাছে কোনো অপশন ছিল না পালানো ছাড়া। যে করেই হোক তোমাদের এটা বোঝাতে হতো যে শুধু বিয়ে করাটাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। আমার আর আয়ুষের মানসিকতা অনেকটাই এক। আমরা নিজেদের কোনোদিনও ওই চোখেই দেখিনি। জাস্ট ছোট্ট একটা ফিউচার প্ল্যান করেছিলাম যে একটা এনজিও করব দুজনে মিলে। ওই জানু সোনা জানেমান না করে গরিব বাচ্চাদের সাথে সময় কাটানো, এই সবই আমরা চেয়েছিলাম। আর আয়ুষ আর আমার এরকম মানসিকতার জন্যই আজ একজন বাচ্চা তার বাবাকে ফিরে পেল। বাবা আয়ুষ, সোহিনী, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে, ফিরে চল তোরা। দেখুন, আমি জানি না আমার বলাটা উচিত কিনা, তবে আমার একটা রিকোয়েস্ট আপনাদের রাখতে হবে। দয়া করে ওদের নিজেদের মতো করে বাঁচতে দিন। তোরা ফিরে চল, তোদেরকে আমি কথা দিচ্ছি, তোদেরকে কেউ কখনো বিয়ে করার জন্য ফোর্স করবে না। আমরাই পুরনো যুগের মতো এখনো ছেলে মেয়েদেরকে একসাথে দেখলেই তাদেরকে প্রেমিক প্রেমিকা ভেবে ফেলি। আয়ুষের বাবা সোহিনী আর আয়ুষের কাছে এসে বলে, চল বাবা, ফিরে চল। আমি জানি আমাদের শিক্ষা দিতে তোরা এই কাজটা করেছিলি, আমরা শিক্ষাও পেয়ে গেছি। আর আমরা তোদেরকে কিছু বলবো না, তোরা নিজেরা নিজেদের মতো স্বাধীনভাবে বাঁচবি। এবার তো ফিরে চল। এরপরে তোরি তার ফিরে পাওয়া বাবার সাথে বাড়ি চলে যায়। আয়ুষ আর সোহিনীও তাদের বাবা মার সাথে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু তাদের এনজিওটা ঠিক চালাতে থাকে। একবার সোহিনী আয়ুষকে প্রশ্ন করে বসে, আচ্ছা আয়ুষ, ধর আমার অন্য কোনো ছেলেকে পছন্দ হয়ে গেল, তার সাথে ভালোবাসা হলো, আমারও ইচ্ছে হলো বিয়ে করার, তখন তুই আমার উপর রেগে যাবি? হাট পাগলা, রাখবো কেন রে? তবে আশা করছি হবে না, আর যদি হয়েও যায় সেটা তোর ইচ্ছা, আমার কোনো অসুবিধে নেই। আমার সাথে তোর যেরকম সম্পর্ক ছিল সেরকমই থাকবে, তোর বরের যদি কোনো অসুবিধে না থাকে। আরে সালা, ওরকম শর্তে বিয়েই করব না যে শর্তে স্বাধীনভাবে বাঁচা যায় না। সবার জীবনের মূল মন্ত্র এটাই হওয়া উচিত, লিভ উইথ ফ্রিডম। শুনছিলেন বলাকা অডিও স্টোরির আজকের গল্প লিভ উইথ ফ্রিডম। রচনায় গল্পকথকে এবং বসের ভূমিকায় আমি অর্পণ, আয়ুষের ভূমিকায় শুভম, সোহিনী পর্ণা, আয়ুষের বাবা এবং এডিটিংয়ে ত্রিশিত, সোহিনীর বাবার ভূমিকায় সাগর, সোহিনীর মা এবং তরির ভূমিকায় সৌমনেত্রা এবং বড়বাবুর ভূমিকায় কমলেন্দু। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এরকম গল্প আরও শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।